দরকার নাকি? হ্যালো, আচ্ছা, নিচে দিয়ে করি। হ্যালো, হ্যালো। এখানে এই অংশ, এটা হচ্ছে আমার ওয়েফারটা, এর নিচেরটা বা সাবস্ট্রেট। এই সাবস্ট্রেটের মধ্যে অনেকগুলা হয়তো ট্রানজিস্টর থাকতে পারে। ট্রানজিস্টরে গেট থাকবে, সোর্স থাকবে, ড্রেন থাকবে। এই অংশটাকে বলা হয় অ্যাক্টিভ পার্ট। আর ওয়েফারের উপরে যে অংশটা তৈরি করা হয় বেশিরভাগই ডিপোজিশনের মাধ্যমে করা হয়, এটাকে বলে প্যাসিভ পার্ট। তো এখানে আমাদের ইন্টারকানেক্ট গুলা তৈরি করা হয়। তারপর আবার বিটুইন ইন্টারকানেক্ট আমাদের ইনসুলেশন তৈরি করা হয়। তো এই সমস্ত কাজগুলো আমরা ডিপোজিশনের মাধ্যমে করে থাকি। তো এখানে আমরা এখন দেখব যে কি কি টাইপ, না, পারপাস অফ ডিপোজিশন। তারপরে পারপাস অফ ডিপোজিশন হচ্ছে ইনসুলেশন তৈরি করার জন্য ডিপোজিশন তৈরি ইউজ করা হয়, অথবা প্রোটেক্টিভ লেয়ার, প্রোটেক্টিভ কাভার, মানে টপ অফ দা আইসি, আইসিটাকে যেটা দিয়ে কাভার করা হয়, ওই প্রোটেক্টিভ লেয়ারটাও আমরা ডিপোজিশনের মাধ্যমে করি। মাস্ক অর প্যাটার্ন ডিজাইন, মাস্ক অর প্যাটার্ন ডিজাইনও আমরা ইয়ের মাধ্যমে করি, ডিপোজিশনের মাধ্যমে। সেলফ অ্যালাইন গেট ডিজাইন, তারপরে ইন্টারকানেক্টের মাঝে কন্টাক্টগুলো আমরা এই ডিপোজিশনের মাধ্যমে করে থাকি। তো এগুলো হচ্ছে পারপাস অফ ডিপোজিশন। তো এখন আমরা দেখবো যে কি কি ধরনের টেকনিক আছে, যে ডিপোজিশন টেকনিক্স। ডিপোজিশন টেকনিক্স দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল টেকনিক্স আর হচ্ছে কেমিক্যাল টেকনিক্স। ওই যে বললাম যে এলিমেন্টাল ফর্ম, ফিজিক্যাল টেকনিকটা হচ্ছে এলিমেন্টাল ফর্ম দেয়, সরাসরি ম্যাটেরিয়ালসটাকে পাঠায় দেয়। দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ভ্যাকুয়াম ইভাপোরেশন আর একটা হচ্ছে স্পাটারিং। আর কেমিক্যাল টেকনিক দুইটা, এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার সিভিডি আর লো প্রেসার সিভিডি। এই দুই ধরনের কেমিক্যাল টেকনিক। তো ভ্যাকুয়াম ইভাপোরেশন এবং এইগুলার সম্বন্ধে ডিটেলস এখানে বলা হয়েছে। আমি আজকে মনে সকালে পাঠাইছি, এখানে ভ্যাকুয়াম ইভাপোরেশন সম্বন্ধে ডিটেলস বলা আছে। তারপরে আবার তোমরা দেখতে পারো স্পাটারিং সম্বন্ধে ডিটেলস এখানে বলা আছে। তারপর আবার এখানে কেমিক্যাল ব্যাপার, এখানেও ডিটেলস বলা আছে। তোমরা এগুলোর দেখলে বুঝতে পারবা। তো এইখানে আমি শর্টলি ডেসক্রাইব করব। যেমন এখানে আসছে ইভাপোরেশন টেকনিক। ইভাপোরেশনটা অনেকটা একটা ডোম টাইপ একটা ফার্নেস থাকে। ফার্নেসের ভিতরে সোর্স ম্যাটেরিয়ালটা থাকে, সোর্স ম্যাটেরিয়ালটাকে এখানে হিট দেওয়া হয়, তো এটা ভেপারাইজ হয়ে যায়। ভেপারাইজ হয়ে এটা এমন ভাবে ট্রাভেল করে যে এখানকার যে ওয়েফার গুলা থাকে, ওয়েফারের ওখানে গিয়ে কন্ডেন্স করে, যে এটাকে এমন ব্যাপার আয়ন গুলা বা মলিকুল গুলা এরকম এনার্জি পায় যে এটা ওখানে গিয়ে রিফ্লেক্ট যাতে না করে, তো ওই এনার্জিটা মেনটেন করা হয় এটার ভিতরে প্রেশারটাকে ম্যানেজ করে। তো এইগুলা গিয়ে ওখানে গিয়ে জাস্ট সেটেল ডাউন হয়, এখান থেকে রিফ্লেক্ট করে বের হয়ে আসে না। আর যেগুলো নাকি অতিরিক্ত, সেগুলা তোমার এই দুইটা ইয়ে দিয়ে বের হয়ে আসে। তো এখানে ওইটি বলছে, with the materials to gaseous state, the vapor travels to the substrate, deposit in a multi-crystal layer, সাধারণত 0.5 মাইক্রন পার মিনিট এই রেটে হয়। আর যদি ই বিন গান দিয়ে তৈরি করা হয়, তাহলে মিন ফ্রি পাথের থেকে, ওই সোর্স থেকে ম্যাটেরিয়ালের, সোর্স থেকে ওয়েফারের দূরত্ব, এই পাথটা লেস দেন মিন ফ্রি পাথ হতে হবে। তো এটা হচ্ছে আমাদের ইভাপোরেশন। আরেকটা টেকনিক, হ্যাঁ স্যার 4 নম্বর পয়েন্ট আরেকবার একটু বলবেন? 4 নম্বর হচ্ছে ই বিম যদি ইউজ করা হয়, অনেক সময় এখানে এটাকে হিটিং এর মাধ্যমে ইভাপোরেট না করে ইবিন বিম গানের মাধ্যমে সাধারণত এটাকে ভোলাটাইল আকার তৈরি করা হয়। তো এই গানের
যে প্রেসারটা হবে অথবা গানের ডিস্টেন্সটা, যে ওয়েফার থেকে গানের ডিস্টেন্সটা এমন হবে যেটা মিন ফ্রি পাথের চেয়ে যাতে ছোট হয়, আর নাহলে এটা বাউন্স করবে। তো এই জন্য ওই ডিস্টেন্সের মধ্যে, তো এটা মিন ফ্রি পাথটা নির্ভর করে আমার কোন মেটেরিয়ালসটা আমি দিতেছি। প্রত্যেকটা মেটেরিয়ালসের একটা মিন ফ্রি পাথ কোয়ালিটি আছে, ওর চেয়ে ডিস্টেন্সটা কম হইতে হবে যদি আমি ই বিম, ইলেকট্রন বিম যদি ইউজ করি। তো এটা হলো আমাদের ইভাপোরেশন টেকনিক। এটার উপরে ডিটেলস ওখানে তোমরা আরো পড়তে চাইলে পড়তে পারো। আর আরেকটা ফিজিক্যাল টেকনিক হচ্ছে স্পাটারিং। স্পাটারিং এর মধ্যে কোনো হিটিং এলিমেন্ট নাই, কোথাও হিট করা হয় না, গরম করা হয় না টেম্পারেচার। এখানে ইলেকট্রন দিয়ে কি বলে এটাকে, হাই ভোল্টেজ দিয়ে, এই যে পাওয়ার সাপ্লাই আছে, হাই ভোল্টেজ দিয়ে এখানকার যে গ্যাসটা আছে, সাধারণত আর্গন গ্যাস হয়, আর্গন গ্যাসটাকে আয়োনাইজ করে ফেলা হয়। আয়ন গ্যাসটা তখন এই ক্যাথোডের দিকে আকৃষ্ট হয়, সিন্স ইট ইজ পজিটিভ আয়ন, তো এটা এদিকে আসে, এসে এই ক্যাথোডটার মধ্যে খুব জোরে ধাক্কা দেয়। তো এটা এমন একটা ফোর্সে আসে যে এখানে এসে এটা যেন পেনিট্রেট করে ভিতরে ঢুকে না যায়। পেনিট্রেট করে ভিতরে ঢুকলে ওটা হয়ে ওটাকে বলে ইমপ্লান্টেশন, আয়ন ইমপ্লান্টেশন। তো এটার এনার্জিটা এমন ভাবে কন্ট্রোল করা হয় পাওয়ার সাপ্লাই দিয়ে, যে এটা গিয়ে ওখানে শুধু ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে ওখানকার ম্যাটেরিয়ালস গুলাকে ডিপোজিট করবে। তো ওখান থেকে যে ম্যাটেরিয়ালসটা, এমটা, ম্যাটেরিয়ালসটা নিচের দিকে ডিপোজিট হয়ে চলে আসবে, হয়ে এখানে এখানে ওয়েফার গুলো সাজায় রাখা হয় অ্যানোডের মধ্যে। তো অ্যানোডের উপরে ম্যাটেরিয়ালস গুলো পড়ে। তো এটা পুরাটা একটা চেম্বারের মধ্যে থাকে, আর এই চেম্বারের মধ্যে ইনার্ট গ্যাস এখানে দেওয়া হয়। তো এখানে কোনো হিটিং এলিমেন্টস নাই, এখানে হাই ভোল্টেজ দিয়া এটাকে কাজটা করানো হয়। এই জিনিসটা এখানে লিখে আছে, material is removed from the target by momentum. The voltage is applied between target material and the substrate. Target is the cathode. Initially, the current charge flow in a small. As the charge multiplies, the current increases rapidly, but the voltage remains the same. তারপর হচ্ছে গ্যাস মলিকুলস আর আয়োনাইজড, ওই যে গ্যাস মলিকুলটা দিছি ওই যেটা নাকি আর্গন, আয়োনাইজড ইন দ্য গ্লো ডিসচার্জ। The ion strike the surface, ওই ক্যাথোডের সারফেস, energy must be much higher than the lattice bond energy. এত হায়ার আবার যেন না হয় যে এটা পেনিট্রেট করে ইমপ্লান্টেশন হয়ে যায়, এতটুক হইতে হবে যাতে এটা যাতে লেটিস বন্ডিং এর থেকে বেশি হয়, যাতে ওখান থেকে ম্যাটেরিয়ালস গুলাকে ছাড়াই নিয়ে আসতে পারে। সেই জন্য এখানে একটা রুল দেওয়া হয়েছে যে সাধারণত যদি 10 থেকে 3 কিলো ইভি হয় তাইলে এটা স্পাটারিং হয়। আর এর থেকে বেশি হইলে হয়ে যায় ইমপ্লান্টেশন, এর থেকে কম হইলে দেখা যায় যে ওটা ওটা এত শক্তি নাই যে আয়ন বন্ডিং থেকে ওটা বের করে আনতে হয়। তো এই জন্য এই এই এনার্জিটা আমরা ওই ইলেকট্রিক সাপ্লাই এমনভাবে দিব যাতে এটা মেনটেন করে। দ্য স্পাটারেটন কন্ডেন্স অন দ্য সারফেস, ওয়েফারের সারফেসে অথবা সাবস্ট্রেট, নট ইন ভ্যাকুয়াম চেম্বার। এর হচ্ছে স্পাটারিং। তো এই এই দুইটাই আমাদেরকে বলা হয় ফিজিক্যাল ডিপোজিশন। ফিজিক্যাল ডিপোজিশনে আমরা সাধারণত ইন্টারকানেক্ট এবং ইন্টারকানেক্টের মধ্যে যে কন্ট্যাক্টগুলা, এই দুইটা জিনিস আমরা সাধারণত ফিজিক্যাল ডিপোজিশনের মাধ্যমে করি। কন্ট্যাক্টগুলো অনেক সময় কেমিক্যাল ডিপোজিশনের মাধ্যমেও করা হয়, কিন্তু ইন্টারকানেক্টগুলা হয় স্পাটারিং অথবা ইভাপোরেশনের মাধ্যমে করা হয়। তো আমাদের এটা গেল ফিজিক্যাল টেকনিক। এখন আমরা দেখবো কেমিক্যাল টেকনিক। কেমিক্যাল টেকনিকের দুইটা আছে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে আর একটা লো প্রেসারে। তো সাধারণত অ্যাটমসফিয়ারিক প্রেসারে দিয়ে যে টেকনিকটা ইউজ করা হয় ওইটা দিয়ে এই ইকুয়েশন গুলো ইউজ করা হয়, এই কেমিক্যাল গুলো ইউজ করা হয়। এইগুলো বেশিরভাগই অক্সিডাইজ অথবা অনেক সময় নাইট্রাস অক্সাইডও ইউজ করে এই রিয়াকশন গুলো করা হয়। নাইট্রাস অক্সাইড এই জন্য করা হয়, নাইট্রাস দিয়ে করলে আমরা নাইট্রোজেনটা ফ্রি পাচ্ছি। এই নাইট্রোজেনটা আমরা অনেক জায়গায় পিউরিফিকেশনের জন্য আমাদের দরকার হয়। অন্যান্য প্রসেস, ভিএলএসি এর অন্যান্য প্রসেসে এই নাইট্রোজেনটা আমাদের দরকার হয়, অনেক সময় আমরা এই জন্য নাইট্রাস অক্সাইড দিয়ে করি। এই অংশটা দিয়ে দেখেন সব জায়গায় সিলিকন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে।
সিলিকন ডাইঅক্সাইডটা আমার ইনসুলেটর হিসেবে কাজ করবে। আর গেটের উপরে আমরা যে গেটের উপরে অক্সাইড তৈরি করা হয়, অক্সাইডটা এই সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি করা হয় না, ওইটা আমরা অক্সিডেশনে পড়বো। অক্সাইডের উপরে আমাদের পলি সিলিকন দিতে হয়, পলিসিলিকন, পলিক্রিস্টালাইন সিলিকন, ওইটাকে সহজে পলিসিলিকন বলা। এই পলিসিলিকনটাকে আমরা এই সিভিডির মাধ্যমে করি। এই পলিসিলিকন তৈরি করা হয় এলপিসিভিডির মাধ্যমে, আর সিলিকন ডাইঅক্সাইড তৈরি করা হয় এপিসিভিডির মাধ্যমে। তো এই সিভিডির যে ইনফরমেশন এখানে আছে, এখানে আপনারা এই ইনফরমেশন গুলো দেখতে পারবেন, এখানে আছে। তা আমরা এখন সিভিডি নিয়ে একটু পড়ি। সিভিডিতে বলা হয় কি, ইন্ট্রোডিউস রিঅ্যাক্টিভ গ্যাস টু দ্য চেম্বার, activate gas by heat or plasma pressure, gas absorption by substrate surface. The reaction takes place and the film form. Remove volatile byproducts. এটার পরে রিঅ্যাকশনের পরে যে সময় বাই প্রোডাক্ট গুলো হয় এগুলো সব ভোলাটাইল হয়। এক্সস্ট ওয়েস্ট বাই পাম্প। তো এদের দুই রকমের সাধারণত চেম্বার হয়, একটা হচ্ছে ব্যাচ প্রসেসের জন্য আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেসের জন্য। ব্যাচ প্রসেসের জন্য সিভিটি সম্পর্কে লিখতে হলে কি স্যার এভাবে পয়েন্ট আকারে লিখবো স্যার? হ্যাঁ, এইভাবে আকারে দিয়েন। আর ওই যে আমি আরো ডিটেলস ম্যাটেরিয়াল দিচ্ছি, ওখান থেকে কিছু পড়ে যদি আরো কিছু এডিশনাল দিতে চান এখানে দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর এই সিভিডি দুই ধরনের সিস্টেম আছে, একটা হচ্ছে ব্যাচ প্রসেস সিস্টেম আর একটা কন্টিনিউয়াস প্রসেস। ব্যাচ প্রসেসে আমাদের ওয়েফার গুলাকে একসাথে ঢুকাই দেওয়া হয়। লোড ডোর আছে, লোড ডোর ওপেন করে এখানে একটা বোটের মধ্যে ওয়েফার গুলা রাখা হয়। পরে ওই আমার রিঅ্যাক্টেন্ট গ্যাস গুলা এখানে দেওয়া হয়। রিঅ্যাক্টেন্ট গ্যাস গুলা এখানকার প্রেশার অনুযায়ী তো এখানে এই ওয়েফারের সারফেসে রিঅ্যাকশন করে যে ভোলাটাইল যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হয়, ওই বাই প্রোডাক্ট গুলো পাম্পের মাধ্যমে বের করে নিয়ে আসা। তো নির্দিষ্ট টাইম এবং টেম্পারেচার মেনটেন করা হয়। তো টাইম এবং টেম্পারেচারের পরে আমার এই ওয়েফারের মধ্যে ডিপোজিশন হয়ে যায়। ডিপোজিশন হয়ে গেলে পরে এটাকে আবার বের করে নিয়ে আসা হয়, পরে আরেকটা ব্যাচ দেওয়া হয়। আর কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে লোডিং আনলোডিং কন্টিনিউয়াস চলতে থাকে, যেটা থেকে বেল্টের মতো থাকে, পুরো ফার্নেসটার ভিতরে একটা বেল্টের মতো। এই বেল্টটা এই দুইটা পুলি দিয়ে ঘোরানো হয়। আর এটার মধ্যে আমাদের যেই মেটেরিয়ালসটা আমি এখানে ডিপোজিট করতে চাই আফটার রিঅ্যাকশন, ওই গ্যাসটা এদিক দেওয়া হয়, আর যেটা নাকি বাই প্রোডাক্ট ওগুলো এখান দিয়ে পাম্প করে বের করা হয়। আর ওয়েফার গুলো এখানে দেওয়া হয়। আর এই পুলিটাকে এমন ভাবে ঘোরানো হয় যাতে পার্টিকুলার রেট এবং টেম্পারেচার এমন ভাবে ম্যানেজ করা হয় যাতে ইট গেটস এনাফ টাইম to travel from here to here, and by this time the deposition is done. তো এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস। সাধারণত এলপিসিভিডি গুলো সাধারণত এই কন্টিনিউয়াস প্রসেসে করা হয়, যেটাতে নাকি পলিসিলিকন তৈরি করা হয়। আর এখানে যেটা করা হয়েছে এটা সাধারণত ইনসুলেশন সিলিকন ডাইঅক্সাইড তৈরি করা হয়। ব্যাচ প্রসেসে সাধারণত সিলিকন ডাইঅক্সাইডটা তৈরি করা হয়। তো এইগুলো আমাদের রিঅ্যাকশন প্লাস কেমিক্যাল টেকনিক। তারপর হচ্ছে ফিচার ফর বেটার ডিপোজিশন প্রসেস। এটার জন্য আমরা এই শীটটার মধ্যেই দেখি, এই যে আমার হাতের লেখা ছিল, ওই কাটাকুটি আছে, একটু মন দিয়া পড়ো। এখানে যে ফিচার ফর বেটার ডিপোজিশন মেথড, তো কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে গ্রোথ হ্যাবিট, তারপর হচ্ছে টেম্পারেচার রেঞ্জ, তারপর হচ্ছে ক্লিন সার্ভিস, তারপরে স্টেপ কাভারেজ, মেকানিক্যাল স্ট্রেস, ইলেকট্রোমাইগ্রেশন। তো যে আমরা যদি পলিক্রিস্টালাইন ফিল্ম তৈরি করতে চাই তাহলে আমার সারফেস মোবিলিটিটা হাই হইতে হবে এবং নিউক্লিয়েশনটা লো হইলে অসুবিধা নেই। আর যদি অ্যামরফাস, যেটা নাকি আমার সিলিকন ডাইঅক্সাইড সাধারণত অ্যামরফাস হয়, এই অ্যামরফাসটা যদি আমি করতে চাই, অ্যামরফাসটার জন্য আমার সারফেসটা এত মোবিলিটি হওয়া দরকার নেই, কারণ এটা তো ইনসুলেটর হিসেবে কাজ করবে। এটা হাই নিউক্লিয়েশন হইতে হবে। যে নিউক্লিয়েশনটা হচ্ছে কি, আমার যে সারফেসটা, সারফেসের অ্যাটমের সাথে মিশে একটা স্ট্রাকচার তৈরি করা, আর এটা হচ্ছে সারফেসের অ্যাটমের সাথে না করে নিজে
স্ট্রাকচার তৈরি করে ফেলা। অ্যামরফাসটা করে কি, স্ট্রাকচার থেকে, সারফেস স্ট্রাকচার থেকে উপরে থাকে অনেক, সেজন্য নিজেরাই যাতে বন্ডিং তৈরি করে নিজেরা ওখানে ডিপোজিট হয়ে যেতে পারে, এই জন্য হাই নিউক্লিয়েশনের দরকার। কিন্তু পলিসিলিকন বা পলিক্রিস্টালাইনটা হয় কি, গেট অক্সাইডের উপরে হয়, গেট অক্সাইডের উপরে যাতে এটা শক্তভাবে সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করতে পারে, এই জন্য এখানে লো নিউক্লিয়েশন দরকার, এটা যাতে ওইটা সহযোগিতায় যাতে নিউক্লিয়েশনটা হয়। টেম্পারেচার রেঞ্জ, তো এটা কোনো ডিপোজিশন মেথডে দেখা যায় যে পলিক্রিস্টালাইনটা ভালো, কোনো ডিপোজিশনে যেমন অ্যামরফসটা ভালো, যেমন অ্যামরফসটা হচ্ছে আমার এপিসিভিটিতে ভালো, আর পলিক্রিস্টালাইন হচ্ছে এলপিসিভিটিতে ভালো। সেই জন্য কোনটা আমার জন্য ভালো হবে এটা ফিচারের উপর নির্ভর করবে, আমার গ্রোথ হ্যাবিটটা কিরকম সেই অনুযায়ী আমি আমার ডিপোজিশন মেথডটা চুজ করি। তো অনুভবে টেম্পারেচার রেঞ্জ, হাই টেম্পারেচার প্রসেস গুড ফর হাই ডেন্সিটি স্ট্রাকচার, যেমন মেটালগুলো তো আমাদের হাই ডেন্সিটিতে হবে, ইন্টারকানেক্ট হিসেবে কাজ করবে, অথবা কন্ট্যাক্টগুলা, ওই সমস্ত ক্ষেত্রে টেম্পারেচার রেঞ্জটা খুব ক্রিটিক্যাল, খুব সাবধানে আমাকে চুজ করতে হবে। এই জন্য ওই টেম্পারেচার রেঞ্জের মধ্যে রেখে যেই ডিপোজিশন মেথড এই কাজটা করতে পারে, ওই 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 মেথডটা আমরা ইউজ করব। এই জন্য টেম্পারেচার রেঞ্জটাও এই একটা ফিচারের একটা বৈশিষ্ট্য। ক্লিন সারফেস না হইলে এডেশন হবে না। যদি ক্লিন সারফেস না হয় তাহলে আমার যে জিনিসটা ডিপোজিট হয়ে নিউক্লিয়েশন হয়েছে, কিন্তু এটা অ্যাটাচ হয়ে থাকবে না। তো পরবর্তী যে কোনো আরেকটা প্রসেস করতে গেলে দেখা যায় এটা পড়ে যাচ্ছে অথবা জায়গা থেকে সরে যাচ্ছে। তো যাতে এটা না হয় এই জন্য আমার সারফেসটা খুব ক্লিন হইতে হবে। তো যেই মেথডের মধ্যে আমি আমার এনভায়রনমেন্টটা ক্লিন দিতে পারবো না, ওখানে আমি এই কাজগুলো করতে পারবো না। তো এই বিশেষ করে এই মেটাল লেয়ার যখন তৈরি করা হয় ওইটাতে এই অ্যাডহেসিভনেসটা খুব দরকার, আর এই জন্য ওই জায়গায় ওই ওই ডিপোজিশন মেথড গুলা খুব ক্লিন হইতে হবে, ওখানে যাতে আনওয়ান্টেড মেটেরিয়ালস ওখানে যেন না থাকে। তো অনেক সময় আমাদের এই এডিশনাল অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয় ফর ব্লুইশ পারপাস। তো দেখা যায় যে ক্লিন সারফেসের উপরেই আমরা একটা এডিশনাল অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল দিয়ে দিই, তো এটা অনেকটা স্টিক করার জন্য কাজ করে। আর একটা স্টেপ কাভারেজ হচ্ছে যতগুলো কন্টাক্ট আছে কন্টাক্ট গুলোকে স্টেপ কাভারেজ বলে। কন্টাক্ট গুলো হঠাৎ করে ভার্টিক্যালি একটা লেয়ার থেকে অন্য আরেকটা লেয়ারে গেছে, তো এই স্টেপ কাভারেজ গুলো সাধারণত স্পাটারিং এর মাধ্যমে ভালো হয়, স্পাটারিং এবং সিভিডি, স্পাটারিং এই বেশিরভাগ কন্টাক্ট গুলো তৈরি করা হয়, ইভাপোরেশন এতটা ভালো হয় না। এই জন্য স্টেপ কাভারেজে যেই মেথডটা, যে ডিপোজিশন মেথডটা ভালো, আমরা ওর স্টেপ কাভারেজের জন্য ওইটাই ইউজ করবো। এই জন্য এইটাও একটা ফিচার দেখতে হবে যে আমার এই ফিচারটা আমরা চেষ্টা করবো কি যে একই বেশিরভাগ ফিচার কভার করে এরকম একটা প্রসেসকে চুজ করার জন্য। মেকানিক্যাল স্ট্রেস বলতে দুই ধরনের মেকানিক্যাল স্ট্রেস হয়। একটা হচ্ছে আমার ওয়েফারের উপরে যে মেটেরিয়ালসটা ডিপোজিট হয়েছে, কোনো কারণে যদি নেক্সট কোনো প্রসেসে গিয়ে আমার যদি ওয়েফারটাকে হিট করা হয় বা গরম করা হয়, ফলে ওয়েফারটা যেই রেটে গরম হবে বা যেই রেটে বেন্ড হবে অথবা যেই রেটে এক্সপ্যান্ড হবে, যদি মেটেরিয়ালসটা যেটা নাকি ডিপোজিট করা হয়েছে এটার উপরে, ওটা যদি সেই রেটে এক্সপ্যান্ড না করে তাইলে একটা স্ট্রেস পড়ে, তাহলে হয় কনকেভ অথবা কনভেক্স আকারে এটা বাঁকা হয়ে যায়। তো এটা হচ্ছে হিটিং এর কারণে মেকানিক্যাল স্ট্রেস পড়ে। আর একটা মেকানিক্যাল স্ট্রেস পড়ে যদি এটা যদি সেম ম্যাটেরিয়াল না হয়, যদি কম্পাউন্ড ম্যাটেরিয়াল হয়, যেই ম্যাটেরিয়ালসটা আমি ডিপোজিট করতেছি ওই ডিপোজিশন ম্যাটেরিয়ালসটা আর যার উপরে ডিপোজিট করতেছি এদের যদি কি বলে এটারে স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার যদি ভিন্ন হয়, তো এদের মধ্যে কিছুটা ফোর্স কাজ করে পরস্পরের মধ্যে, ওইটার কারণে যাতে যেই যে ম্যাটেরিয়ালসটা আমরা ডিপোজিট করলাম ওইটার ক্রিস্টালটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, তো একটা হচ্ছে ক্রিস্টালাইন ফোর্সের কারণে স্ট্রেস পড়ে, আর একটা হচ্ছে হিটিং এর কারণে স্ট্রেস পড়ে, দুইটাই মেকানিক্যাল স্ট্রেস। তো এই জাতীয় স্ট্রেসগুলো যাতে ইজিলি
কি বলবে বিয়ার করতে পারে, মেনটেন করতে পারে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তো যে প্রসেসেই এই ধরনের ডিপোজিশন করে আমাদের জন্য ওই প্রসেসগুলোকে চুজ করতে হবে। আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেশন। ইলেকট্রোম্যাগনেশন হচ্ছে যখন আমরা যেমন মনে করেন যে আমাদের মেটেরিয়ালস ইন্টারকানেক্ট তৈরি করতেছি, ইন্টারকানেক্ট সবগুলা তো সবসময় স্ট্রেইট যায় না, কোথাও কোথাও গিয়ে বেন্ড হয়ে যায়। তো যখন নাকি ডিপোজিশনটা করা হয় তখন সাধারণত ইলেকট্রিক চার্জ অনেক বেশি থাকে ওই যে মেটেরিয়ালসটা আমরা ডিপোজিট করতেছি ওই মেটেরিয়ালসের মধ্যে ইলেকট্রিক চার্জ অনেক বেশি থাকে। এই ইলেকট্রিক চার্জগুলো বেশি থাকার কারণে ওই ইলেকট্রিক চার্জগুলো মুভ করতে থাকে। মুভ করার ফলে দুই ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এটা সাধারণত হয় যেই জায়গায় বেন্ড হয়, বেন্ডের বেলায়। যদি স্ট্রেট যায় সাধারণত হয় না। তো বেন্ডিং এর যেটা হয় পাইল আপ প্রবলেম, মানে ইলেকট্রন গুলো সবগুলো দৌড়াই এক জায়গায় এসে জড়ো হয়ে যায়। তো অ্যাকুমুলেশন, এটাকে বলে অ্যাকুমুলেশন। ফলে ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন চলে আসে। অথবা ভয়েড ফরমেশন, যে অন্য জায়গা থেকে ইলেকট্রন গুলা আরেক জায়গায় চলে গেল, তো ওখানে ইলেকট্রনের সংখ্যা বা মলিকুলের সংখ্যা কমে গেল। তো ফলে হয় কি আমাদের এই ইন্টারকানেক্টটা ভালোভাবে তৈরি হয় না। তো এই জন্য এই দুইটার জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। ইলেকট্রোম্যাগনেশনটা আমার যে ইলেকট্রিক সাপ্লাই দিয়ে আমরা যে ডিপোজিশনটা করতেছি এই পরিমাণের বা এমন ভাবে ম্যানেজ করতে হবে, আমার এই প্রসেসটা এরকম হইতে হবে যাতে পাইল আপও কম হয় আবার ভয়েড ফরমেশনও কম হয় ইলেকট্রোম্যাগনেশনের কারণে। অনেক সময় দেখা যায় যে আমাদের পক্ষে সম্ভবই হয় না। তো যে দেখা গেল যে 90 ডিগ্রি ব্যান্ড, আমরা 90 ডিগ্রি ব্যান্ড করলে কোনো সময় আমরা এই এই সমস্যার সমাধান করতে পারি না। তখন ডিজাইনের কাছে বলা হয় যে না, আমরা 90 ডিগ্রি ব্যান্ড প্রসেস তৈরি করতে পারবো না। তো তখন ওই সমস্ত জায়গায় করা হয় কি 45 ডিগ্রি ব্যান্ড করা হয়, যে প্রথম হরিজন্টাল গেল, তারপরে 45 ডিগ্রি গিয়ে তারপরে আবার ভার্টিক্যালি গেল, তাহলে দুইটা 45 ডিগ্রি ব্যান্ড হবে। তো ফলে আমার এই সমস্তগুলো অ্যাভয়েড করা যাবে। তো চেষ্টা করা হয় যে আমার যে মেথডটা আছে এই মেথডের মধ্যে এমন ভাবে আমি ম্যানেজ করবো যাতে ইলেকট্রোমাইগ্রেশনের কারণে ডিফেক্ট গুলা না হয়। তো এই ফিচার গুলা আমাকে আমার ডিপোজিশন প্রসেসের মধ্যে খেয়াল রাখতে হবে। তো এইগুলো আমাদের ডেটা ডিপোজিশন প্রসেস। তারপরে আসতেছে এখন আমাদের ফিল্ম ক্যারেক্টারিস্টিক্স। ফিল্ম ক্যারেক্টারিস্টিক্স ফর ইন্টারকানেকশন, যে আমাদের যে অ্যালুমিনিয়াম অথবা কপার দিয়ে যে ইন্টারকানেক্ট তৈরি করি, এই ইন্টারকানেক্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার, এটা আমি এখানে একটু হিবিজিবি করে লিখছি, আপনারা সুন্দর করে পরীক্ষার হলে লিখবেন। এই যে এখানে এখানে কি হতে হবে যে ইন্টারকানেক্টের 1 নম্বর কোয়ালিটি হতে হবে কি ক্যারেক্টারিস্টিক লো রেজিস্টিভ। 2 নম্বর হতে হবে কি ইজি টু ফর্ম, মানে ডিপোজিট করা যাবে খুব সহজে। ইজি টু এজ ফর প্যাটার্ন জেনারেশন। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রথম ডিপোজিশন করে ফেলি, ডিপোজিশন করে করার পরে আমরা ওখান থেকে কেটে কেটে বিভিন্ন রকমের শেপ তৈরি করি। তো ওই ওই কাটাটাকে বলা হয় এচিং করা। এচিং এর সময় যাতে এটা নষ্ট না হয়ে যায়, এই জন্য এটাকে সহজেই যাতে এচিং করা যায় এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে মেটেরিয়ালসটা। তারপরে স্টেবল অক্সিডাইজিং প্রসেস। তো এরপরেও আমাদের প্রসেসগুলা কোনো কারণে যদি অক্সিডাইজিং এর জন্য নেওয়া হয়, ওখানে গিয়ে যাতে এই মেটেরিয়ালসটা অক্সিডাইজার দিয়ে এর কোয়ালিটি চেঞ্জ না হয়ে যায়। মেকানিক্যাল স্টেবিলিটি, যাতে এটা অন্যান্য জায়গায় প্রেসার বা টেম্পারেচার কারণে মেকানিক্যাল চেঞ্জ যাতে না হয়। সারফেস স্মুথনেস, এই আমাদের এই মেটেরিয়ালসটা খুব স্মুথ হইতে হবে, যত স্মুথ হবে তত রেজিস্টিভিটি কম হবে। স্টেবল থ্রু আউট দ্য প্রসেস। তো আমি পরবর্তীতে অন্যান্য যে সমস্ত প্রসেস ইউজ করবো ওই সমস্ত প্রসেসে যাতে এটা স্টেবল থাকে। শুড নট কন্টামিনেট ওয়েফার, এই মেটেরিয়ালসটা যেন ওয়েফারের সাথে রিয়াকশন না করে ওয়েফারকে নষ্ট না করে দেয়। গুড ফর কন্ট্যাক্ট, আবার এই মেটেরিয়ালসটা কি আমরা যদি কন্ট্যাক্টের জন্য ইউজ করি তো কন্ট্যাক্টের জন্য করা যায়। তবে অ্যাডহেসিভ হইতে হবে, এখানে আরো কয়েকটা কোয়ালিটি আছে।
easily connected to the external materials, external terminal. এই কন্ট্যাক্ট গুলাই এই ইন্টারকানেক্ট গুলাই আমাকে চিপের পিনের মধ্যে, আউটসাইড পিনের মধ্যে কানেকশন দিতে হবে, যাতে এটাকে সহজে ওদের সাথে এক্সটার্নাল টার্মিনালের সাথে কানেক্ট করা যায়। এই ধরনের, এই জন্য এটা সফট, ডাকটাইল, সো ইজিলি ইচেবল। সো এই সমস্ত কোয়ালিটিগুলা আমার ইন্টারকানেক্টের মধ্যে থাকতে হবে। তো এই যে সমস্ত মেটেরিয়ালসে আমার এই সমস্ত কোয়ালিটিগুলো আছে, ওই সমস্ত মেটেরিয়ালস দিয়ে আমরা ইয়ে করব, ইন্টারকানেক্ট তৈরি করব। তো সাধারণত আমাদের অ্যালুমিনিয়াম এবং কপার এই দুইটাই ইউজ করা হয়। এই দুইটাতেই দেখা যায় যে এই সমস্ত কোয়ালিটিগুলা আছে। এই ডিপোজিশনের মোটামুটি এই পর্যন্তই, ফিল্ম কানেক্টেড ফর ইন্টারকানেকশন এই পর্যন্তই। এই কয়েকটা ব্যাপার আমরা ডিপোজিশনে ফোকাস করে পড়বো। আমি যে মেটেরিয়ালস গুলো দিছি ওগুলো আপনারা দেখে নিন। তো কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করে দিই আজকে, তাহলে কেমন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ।